আমার 18 বছরের ভাইপো প্রতিদিন শুধু খালি বলতো, কাকি আমি তোমার লাল ঘোড়াতে চড়তে চাই। ভাইপো মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। তারপর একদিন আমি আমার ভাইপোকে আমার লাল ঘোড়াতে চড়তে দিয়েছিলাম। তারপর আমার 18 বছরের ভাইপো আমাকে যা করেছিল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বন্ধুরা, অনেক মজার একটি গল্প। গল্পটি শুনলে তোমাদের হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম শান্তা। আমার বয়স 25 বছর। আমার 19 বছরের ভাতিজা আমার লাল ঘোড়ার উপরে চাপার জন্য পাগলের মতো করত। আমি তাকে বাচ্চা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। সে যখন প্রত্যেক দিন আমাকে দেখে জেদ করত যে সে আমার লাল ঘোড়া উপরে চাপতে চায়, তখন আমি তাকে একদিন সুযোগ দিয়েছিলাম আমার লাল গোলার উপরে চাপার। সে যখন আমার লাল ঘোড়ার উপরে ছিল, তখন আমার চোখ দুটো কপালে উঠে গিয়েছিল। আমার ভাতিজাকে বাচ্চা ভেবে আমি অনেক বড় ভুল করেছিলাম। সেদিন সে লাইট বন্ধ করে আমার লাল ঘোড়ার উপরে যা করেছিল, তাতে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি খুব সুন্দরী ছিলাম বলে বরদা আমার বিয়ে অবিন্দ্রের সঙ্গে দিয়েছিল। অবিন্দ্র খুব ধনী পরিবার থেকে বাস করত। তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক। কিন্তু অবিন্দ্র নিজেও অনেক বড় কোম্পানিতে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও অবিন্দ্র আমাকে পছন্দ করেছিল, কারণ আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো পণের দাবি করেনি। আমার বিয়ে নো ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে অবিন্দ্রের সঙ্গে হচ্ছে, প্রত্যেকটা মেয়ের মতো। আমিও নিজের বিয়ের জন্য খুব হতাশায় ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়ি চলে আসি, তখন অবিন্দ্রের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড় ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য ননদ বাড়ি এসেছিল। আমার নন্দের বিয়ে হয়ে গেছিল। আমাদের বিয়ের 2 বছর আগে নন্দের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন ফুলসজ্জার রাতে আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ অবিন্দ্র পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাত এত সুন্দর ঘরে হবে। তারপর অবিন্দ্র যখন রুমে এসেছিল, তখন আমি ঘোমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর অবিন্দ্র আমার কাছে এসে আমার ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দেব না। তারপর অবিন্দ্র আমার উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিল। প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে অবিন্দ্র যত আমার কাছে এসেছিল, ততই আমার লজ্জা কেটে গেছিল। সারা রাত আমরা একে অপরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তারপর সকাল হতেই অবিন্দ্র বলেছিল সে নাকি সেই দিনই বিদেশে চলে যাবে, তার নাকি জরুরি কাজ আছে। অবিন্দ্র বিদেশে চলে যাবে সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ সে এই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের পরের দিনই সে বিদেশে চলে যাবে। অবিন্দ্র বিদেশ চলে যাবে এই কথা শুনে আমি তাকে ধরে কাঁদতে শুরু করেছিলাম। সে তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায়, সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতেই হবে। তারপর সেদিন সারা রাত আমি অবিন্দ্রের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সকাল হয়ে যায়। তারপর অবিন্দ্র তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। সে যখন তৈরি হচ্ছিল, আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদে যাচ্ছিলাম যে বিয়ে হতে একটা দিনও হয়নি, আর আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব? কারণ আমার ননদ তো সেদিন ভোরবেলা আমি অবিন্দ্রকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এভাবে একা ছেড়ে আর 2টা দিন পরে তার নিজের শ্বশুর বাড়ি চলে যাবে বলেছিল। আর এমনিতেও আমি নন্দকে কতদিন এই বাড়িতে রাখতাম? তার নিজের ও স্বামী আছে, সংসার আছে। সে নিজের স্বামী ও শ্বশুর বাড়ি ছেড়ে আমার কাছে তো বেশি দিন থাকতে পারত না।
আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে অভিন্দ্র আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের পরের দিন বিদেশে চলে যাবে। তারপর সে বিদেশে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ভাতিজাকে এই বাড়িতে ডেকেছি। সে নিজের পড়াশোনা এখান থেকেই করবে এবং তোমার খেয়ালও রাখবে। সে কালকে এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাতিজাকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও অভিন্দ্র আমাকে একা রেখে বিদেশে চলে যায়। পরের দিন সকালবেলা আমার নন্দ ও তার শ্বশুর বাড়ি চলে যায়। সেদিন আমার সমীর ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে একদম একা ছিলাম, তাই ভাবলাম আস্তাবলে যে লাল রঙের ঘোড়া আছে তাকে একবার দেখে আসি। আসলে আমাদের বাড়ির পিছন দিকে একটা আস্তাবল ছিল। ওই আস্তাবলে দুইটা লাল রঙের মেয়ে ঘোড়া ছিল। আমার স্বামী পশু পাখিদের খুবই ভালোবাসত এবং তার ঘোড়ার খুব শখ ছিল। ওই আস্তাবলে নাকি এর আগে আরও অনেক ঘোড়া ছিল, কিন্তু আমার স্বামী তাদের সময় দিতে না পারায় এখন মাত্র দুইটা ঘোড়া এসে ঠেকেছে। তারপর ঘোড়া দুটোর দেখাশোনা করার পরে আমি যখন ঘরে গেলাম, তখন অত বড় বাড়িটা দেখে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল যেন অত বড় বাড়িটা আমাকে জেন গিলতে আসছে। তারপর বরের কথা মনে করে আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল। বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা হাট্টা-কাট্টা ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি আন্দাজ লাগিয়েছিলাম যে সে আমার বরের ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। বর তো বলেছিল তার ভাইপো নাকি 18 বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই মনে হয়নি যে সে 18 বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। দেখতে তুমি ভীষণ সুন্দরী। আমার চাচা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তার মুখে নিজের তারিফ শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার তারিফ পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। ওর নাম ছিল অভিজিৎ। অভিজিতের বাড়ি আসার পরে আমি অভিন্দ্রকে ফোন করে বলেছিলাম যে তার ভাইপো বাড়ি চলে এসেছে। আমার ভাসুরের ছেলে মানে অভিজিতের এই বাড়িতে আসার পরেও আমি বরকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন বর আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে অভিজিতের আসার পরে সে আমার সঙ্গে এত কথা বলতো ও গল্প করত যে আমার হাসতে ইচ্ছে না করলেও আমি মাঝে মধ্যে হেসে ফেলতাম, কারণ আমার সমীর বিদেশে চলে যাওয়ার পরে আমার মন খুব খারাপ থাকত, যেহেতু আমি তাকে কাছে পেতে চাইতাম। এদিকে ধীরে ধীরে অভিজিৎ তার প্রত্যেকটা কথা আমার সঙ্গে শেয়ার করত এবং সে প্রত্যেকটা দিন আমার সৌন্দর্যের খুবই তারিফ করত। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো যে সে হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে রান্না করতাম তখন সে হঠাৎ করেই আমার কাছে এসে দাঁড়িয়ে যেত এবং আমাকে ভয় পাইয়ে দিত। আমি তো তাকে বাচ্চা ভেবে কিছু বলতাম না, কিন্তু তার এই জিনিসগুলো আমার ভীষণই খারাপ লাগত। সে আমাদের এখানে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সে বাড়ির বাইরে গেলে আমাকে কিন্তু বলেই যেত। একদিন আমি যখন আস্তাবলে আমার লাল ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে তাকে একটুখানি আদর করছিলাম, তখন অভিজিৎ আমার কাছে এসে বলেছিল, চাচি, এই লাল ঘোড়াটা ঠিক তোমার মতোই সুন্দরী। তুমি যেমন ভীষণ সুন্দরী, তোমার এই লাল ঘোড়াটা ও খুবই সুন্দরী। একদিন আমি তোমার এই লাল ঘোড়ার উপরে বসবই এবং অশ্বারোহণ করবই। চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো অভিজিতের কথা শুনে তার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রত্যেক দিন আমাকে এই একটাই কথা বলতো যে চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো প্রত্যেকবার হেসে তার এই কথাটাকে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার খুব খারাপ লাগতে শুরু হয়। আমি তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আমার বরকে ফোন করতাম এবং কাঁদতাম, কিন্তু আমি নিজের মনের কথাগুলো আমার বরকে কোনোদিনও বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো ভাইপোর ঘর থেকে মানে অভিজিতের ঘর থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। আমি ওই আওয়াজ শুনে তো ভয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। আমার তো সাহস হয়নি এটা দেখার।
যে তার ঘর থেকে ওটা কিসের আওয়াজ আসছিল। এমনকি এই বেশ কিছু দিনে আমি তার একটা জিনিস লক্ষ্য করেছিলাম। সে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কিছু না কিছু দেখত, এবং আমি যখনই তার পাশে যেতাম সে ঘাবড়ে গিয়ে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। জানি না সে মোবাইলের মধ্যে এমন কি দেখত যে আমাকে দেখামাত্রই সে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি বাড়িতে একা আছি, আমার বর বিদেশে আছে, এবং আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাই এবং সে যদি আমার সঙ্গে কোনো কিছু খারাপ করে বসে, তাহলে আমি তো কাউকে মুখ দেখানোর মতো যোগ্য থাকব না, কারণ মানুষ তো সব সময় মেয়েদেরকেই খারাপ মনে করবে। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলবো, কার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তারপর সেদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, এবং সেদিনও অর্ধেক রাতে অভিজিতের রুম থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল। ভেবেছিলাম আজকে দেখব যে সে রুমের মধ্যে এমন কি করে, এবং তার রুম থেকে এটা কিসের শব্দ আসে। কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের রুম থেকে বেরোনোর একদম সাহস হয়নি। উল্টে আমি আমার বরকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে সে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সে প্রত্যেকবার একটাই কথা বলতো। পরের দিন সকালবেলা আমি যখন রান্নাঘরে জলখাবারের আয়োজন করেছিলাম, তখন অভিজিৎ রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, চাচি, তুমি কবে তোমার লাল ঘোড়াটার উপরে চাপতে দেবে? আমার আর সবুর হচ্ছে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার খুব ইচ্ছে করে তোমার লাল ঘোড়ার উপর চাপতে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠেছিল, কারণ আমি এত বড় বাড়িতে একাই ছিলাম, এবং আমার ভাসুরের ছেলের মুখ থেকে ওই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে ধরা দিইনি যে আমি তার কথায় ভয় পেয়েছি, বা আমি তার মনের নোংরা চিন্তাধারা বুঝতে পেরে গেছি। তারপর আমি ইচ্ছে করে হেসে তার ওই কথাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন অভিজিৎ যখন কলেজে চলে গেছিল, তখন আমি ঘরে একা বসে খুব কেঁদেছিলাম, কারণ এই কথাগুলো আমি কাকে বলতাম? এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। ভেবেছিলাম আমার বরকে অভিজিতের ব্যাপারে সবকিছু বলে দেব, কিন্তু বর যদি আমাকেই খারাপ ভেবে বসে, এই ভয়ে আমি বরকেও কিছু বলতে পারিনি। আমি চুপচাপ এগুলো সহ্য করছিলাম। এদিকে প্রত্যেক দিন রাতে অভিজিতের ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম, আর ভাবতাম আমার বর যদি কাছে থাকত, তাহলে আজ আমার এতটা ভয় লাগত না, আজ আমাকে এতটা একা মনে হতো না। এভাবে বেশ কিছু দিন চলার পরে সেদিন রাত্রিবেলাতেও যখন অভিজিতের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল, তখন আমি ভয় না পেয়ে নিজের মনটাকে শক্ত করে ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন, আজ আমি দেখবই যে আমার ভাইপোর ঘর থেকে এটা কিসের শব্দ আসে, এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা কি একদম সঠিক ছিল? না, আমি অভিজিৎকে ভুল ভেবেছিলাম। এটা যাচাই করার জন্যই আমি সেদিন তার সত্যিটা নিজের চোখেই দেখতে চেয়েছিলাম। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন আস্তে করে তার রুমের দিকে গেলাম, তখন দেখলাম ভিতর থেকে তার রুমের দরজাটা লক করা ছিল। ঘরের জানালার দিকে যেতে দেখলাম জানালাটাও ভেতর থেকে বন্ধ করা ছিল, কিন্তু জানালার মধ্যে যে একটা ছোট্ট ফুটো ছিল, সেই ফুটোর মধ্যে চোখ রেখে ভেতরের দৃশ্যটা দেখতেই আমার ভেতরটা কেঁপে উঠেছিল, কারণ জানি না কি আছে তার মোবাইলের মধ্যে। এমন কি ভিডিও দেখছিল, এবং মোবাইলের মধ্যে ওই ভিডিওগুলো দেখার পরে সে উদ্ভট কাণ্ড করছিল, এবং মুখ থেকে আজব ধরনের শব্দ বের করেছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে রুমের দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে নিজের মুখটাকে ধরে কাঁদতে শুরু করেছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম অভিজিৎকে বাচ্চা ছেলে মনে করে। আমি অনেক বড় ভুল করেছিলাম, কারণ সে যখন ইচ্ছে তখন আমার ঘরের ভিতরে চলে আসত এবং সারা দিন আমার সঙ্গে গল্প করত। আমি কিন্তু এই জিনিসগুলোকে এত গুরুত্ব দিতাম না। সেদিন রাত্রিবেলা তার ওইসব কাণ্ড কারখানা দেখার পরে আমি ভেবে নিয়েছিলাম সকালবেলা তাকে অবশ্যই জিজ্ঞেস করব যে সে রাত্রে বেলা মোবাইলে কি দেখছিল।
এবং সে মুখের মধ্যে কেন এইসব উদ্ভট আওয়াজ করছিল। সেদিন সারারাত ভয় আমার ঘুম হয়নি। কারণ আমার অভিজিতের প্রতি মনের মধ্যে একটা ভয় বসেছিল। সকালবেলা আমি যখন আমার ঘোড়া দুটোকে দেখতে গিয়েছিলাম, তখন তাদের একটু সেবা যত্ন করার পরে ঘরে ফিরে আসতেই দেখি অভিজিৎ দরজার সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে সকালবেলা দেখে চমকে গিয়ে বলল, চাচি, কি ব্যাপার? তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত সকালে উঠো না। আমি তখন অভিজিৎকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত সকালে ওঠার কি দরকার পড়েছে? অভিজিৎ তখন আমাকে বলল, আমি তো প্রত্যেক দিন সকালেই উঠি। এবং বলল, আমার সুন্দরী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে অশ্বারোহণ করতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার উপরে চাপতে দারুণ লাগবে। অভিজিতের মুখ থেকে এই সব কথা শোনার পরে আমি নিজের রাগ আর সামলাতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছে না আমার লাল ঘোড়ার উপরে চাপার? আর আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়া উপরে চাপো। চলো, আমাকেও দেখাও। আমার কথা শোনার পরে অভিজিৎ বলল, চাচি, তুমি কি সত্যিই দেখতে চাও, নাকি তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি তখন অনেক বেশি রেগে গিয়ে অভিজিৎকে বললাম, আমি কোনো কিছু ইয়ার্কি করছি না। আমি সত্যিই দেখতে চাই যে তুমি কিভাবে লাল ঘোড়ার উপরে চাপবে। কারণ তুমি যখন থেকে এসেছ, তোমার মুখে একটাই কথা শুনে আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সব কথা শোনার পরে অভিজিৎ আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করেছিল, আমি সেটা দেখেই তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়ার উপরে বসে অশ্বারোহণ করেছিল। এবং সে ওই ঘোড়ার পিঠে এত সুন্দরভাবে অশ্বারোহণ করেছিল যে আমি তো হা হয়েই তার দিকেই তাকিয়ে থেকে গিয়েছিলাম। কিছুক্ষণ অশ্বারোহণ করার পরে সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়াল, তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড়ার পিঠে চাপার কথা বলেছিলে, আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে অশ্বারোহণ করতে পারলে? কারণ তোমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নেই। অভিজিৎ তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি, তোমার ওই লাল ঘোড়া দুটো দেখে পাগল হয়ে গেছি। কারণ আমিও ঘোড়া খুব ভালোবাসি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশু পাখি ও প্রাণী আমার খুবই ভালো লাগে। আমার কাকু যেমন ঘোড়া ও পশু পাখিদের খুব ভালোবাসে, ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় দিদার বাড়ি যেতাম, তখন আমার দাদুর ও একটা লাল রঙের ঘোড়া ছিল, এবং দাদু আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে অশ্বারোহণ করাতো। এবং ছোটবেলা থেকেই আমার অশ্বারোহণ করতে খুব ভালো লাগত। কারণ আমি যখন দাদুর কাছে কয়েক বছর ছিলাম, তখন সেখানে দাদুর সঙ্গে ঘোড়ার পিঠে অশ্বারোহণ করা শিখেছিলাম। কিন্তু জানি না কী কারণে দাদুর ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কী কারণে মারা গিয়েছিল, তখন দাদু বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল। এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখি যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার দাদু ও আমি অনেক কেঁদেছিলাম। দাদুর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হয়েছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে অশ্বারোহণ করা শিখেছিলাম, তারপরে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে অশ্বারোহণ করতাম, তখন ঘোড়ার পিঠে চাপতে গিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেছিলাম, এবং আমার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে আমাকে 3 মাস রেস্টে থাকতে হয়েছিল। এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূর করে দিয়েছিল। আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড় ক্র্যাক হয়ে গিয়েছিল। কিন্তু তোমার এখানে আসার পরে, ওই লাল ঘোড়াটাকে দেখার পরে আমার আবার আগের কথাগুলোই মনে পড়ে যায়। তোমার এখানে আসার পরে ওই ঘোড়া দুটোকে দেখে আমি মোবাইলের মধ্যে দেখতাম যে কিভাবে একটা আলগা ঘোড়াকে ট্যাকল করতে হয়। এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সে আওয়াজগুলো বের করতাম। কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতো করে হ্যান্ডেল করতে হয়। আসলে প্রত্যেকটা পশুকে পোষ মানানোর জন্য একটা করে নির্দিষ্ট শব্দ থাকে, এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে বের করি, তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তার প্রভু। তোমার এখানে আসার পরে প্রথম দিন থেকেই আমি প্রত্যেক দিন ভোরবেলাতে তোমার ঘুম থেকে ওঠার আগেই ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটোকে পোষ মানানোর চেষ্টা করতাম। এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গেছে। আসলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই
অভিজিৎ আমাকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিল। কারণ অভিজিৎ আমার কথা বলার ধরন দেখে বুঝে গেছিল যে আমি কেন আজ সকালবেলা তার সঙ্গে রেগে গিয়ে এই রকম ভাবে কথাবার্তা বলেছিলাম। সে আমার ইশারা বুঝতে পেরেছিল। অভিজিতের কথা শোনার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার পরে আমার নিজেকে খুবই লজ্জা লাগছিল। কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যা ঘৃণা ছিল সেটা আমি নিজের মন থেকে বের করে ফেলেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি অভিজিতের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেয়েছিলাম এবং সে যখন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির বেল বেজে উঠেছিল। তখন রাত্রি 11টা বাজছিল। বাড়ির দরজা খোলার আগে আমি এটা ভাবছিলাম যে এত রাত্রে বেলা আমাদের বাড়িতে কে এসেছেন। দরজাটা খোলার আগেই আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে থেকে, তখন আমার বরের গলার আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি দরজা খুলতেই আমার খুশির ঠিকানা ছিল না। কারণ আমার বর আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর বর বলেছিল সে নাকি আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমাকে আগে থেকে কিছুই জানায়নি যে সে আজকে রাতে বাড়ি ফিরবে। তাকে দেখা মাত্রই আমি তাকে ধরেছিলাম এবং তাকে অনেক আদর দিয়েছিলাম। বর বলেছিল সে আর বিদেশে যাবে না, তার যা কাজ ছিল সেসব কাজ ছেড়ে এসেছে। সেদিন আমি বরকে দেখে ভেবেছিলাম যে আমি যদি অভিজিতের ব্যাপারে কিছু বরকে বলে দিতাম তাহলে আমি কিন্তু বরের কাছে খারাপ হয়ে যেতাম। কারণ অভিজিতের মনে তো সে রকম কিছুই ছিল না যে রকমটা আমি তার ব্যাপারে ভেবেছিলাম। অভিজিতের কথাবার্তার ধরন দেখে আমি তার প্রতি মনে মনে যা ধারণা করেছিলাম সেটা আমার মনের ভুল ধারণা ছিল। এই জন্যই বলে কিছু কিছু কথা আগে থেকেই খারাপ মানে বের করতে নেই। সেই কথাটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম অভিজিতের ব্যাপারে। আমি অভিজিতের কথার খুব খারাপ মানে ভেবে নিয়েছিলাম, যেটা ও কখনোই বলতে চায়নি। সেদিনের পর থেকে আমার বর আর কোনো দিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি এবং অভিজিৎ ও আমার ছেলের মতোই আমাদের খুব খেয়াল রাখত এবং আমার সঙ্গে খুব কথা বলত। এমনকি আমার বর যখন অফিসে ব্যস্ত থাকত তখন অভিজিৎ বাড়ির সমস্ত বাজারঘাট করে দিত। আমি এখন বরের সঙ্গে অনেক খুশি আছি এবং অভিজিৎকেও নিজের ছেলে মনে করে ভালোবাসি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাসর ঘরে ঢুকেই আমার স্বামী আমাকে বলল, এই শুনো, আমি শুধু আমার মা বাবার কথা রক্ষা করতে আমি তোমাকে বিয়ে করেছি। তা না হলে জীবনেও আমি তোমাকে বিয়ে করতাম না। তারপর আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার স্বামীর এমন মেজাজ দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনটা তখন অনেক খারাপ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি আমার স্বামীর সাথে আমি এমন একটা কাজ করলাম যার ফলে আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হলো। বন্ধুরা, কি এমন কাজটি করেছিলাম যার কারণে আমার স্বামী এক পলকেই আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে বাধ্য হলো? জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ঝুমুর। আমার বিয়ের প্রথম রাতেই আমার স্বামী সুজন আমাকে বলল, দেখুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মায়ের জিদের জন্য বিয়েটা করতে রাজি হয়েছি। আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে। বাসর রাতে রুমে প্রবেশ করেই আমার স্বামী সুজন কথাগুলো বলে বারান্দায় চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা মোটেও আশা করেনি আমি তার কাছ থেকে। রাগে ফুলে উঠেছিলাম আমি। মনে হচ্ছিল আমার স্বামী সুজনকে ধরে ইচ্ছেমতো পিটাতে। আমি মনে মনে বললাম, বেটা, বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি। আমার জীবনের উপর কেন বুলডোজার চালালি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? কথাগুলো বলেই আমি কাঁদতে শুরু করলাম।
তারপরও সে আমার কাছে আসছিল না। আমি অনেক কষ্টে চোখের জল ফেলছিলাম। আর বলতে শুরু করলাম, কার কাছে বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, যে কিনা বাসর রাতে বাসর ঘর ছেড়ে গিয়ে বারান্দায় বসে আছে। অনেক কষ্টে আমার রাতটা পার হলো। বন্ধুরা, কি যে কষ্ট হচ্ছিল সেদিন আমার, তা তোমাদেরকে বোঝাতে পারবো না। এই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা আমার মতো অবস্থায় পড়েছে। কিছুদিন পর একটি রেস্টুরেন্টে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো। বান্ধবী আমার কাছ থেকে জানতে চাইল আর বলল, ঝুমুর, কি খবর তোদের? কেমন চলছে তোদের দাম্পত্য জীবন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আর কইস না হিমা, আমার কপালটাই খারাপ। তা না হলে আমার কপালে এই অবস্থা কেন? হিমা বলল, ঝুমুর, কি হয়েছে? আমায় একটু খুলে বল প্লিজ। তারপর আমি ঝুমুরকে বললাম, আমার স্বামী তো বাসর ঘরে আমার দিকে ফিরেই তাকায়নি। সে গিয়ে বারান্দায় বসে আছিল। আমার মুখ থেকে এমন কথা শুনে হিমা বলল, দোস্ত, তুই এইসব কি বলতাছস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বরং সে আমার কথা শুনে আরো হাসতে লাগল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল আমার চোখে জল। তার সে সিরিয়াস ভেবে বলল, বলিস কি ঝুমুর? তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি? আমি বললাম, না রে দুস্ত, কথা বলা তো দূরে কথা, একবার ভালো করে তাকায়নি পর্যন্ত। হিমা হাসতে লাগল। তা দেখে আমার গাছ বলে উঠল। গলা টিপে ধরলাম আমার বান্ধবী হিমাকে। আর বলতে লাগলাম, আমার সর্বনাশ আর তোর পৌষ মাস। তারপর হিমা বলল, সরি 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 দোস্ত বলতে লাগলো আর হাসতে লাগলো। সে আমাকে দমক দিয়ে বলতে লাগলো, এবার হিমা তুই হাসি বন্ধ করবি। হাসি বন্ধ কর বলছি। তারপর হিমা বলল, ঠিক আছে দোস্ত, এবার হাসি বন্ধ করলাম। তারপর ঝুমুর বলল, হিমা দোস্ত, এখন আমি কি করব? আইডিয়া থাকলে বল। তারপর হিমা বলল, দোস্ত, আমি তোকে কি যে আইডিয়া দেব বুঝতে পারছি না। তারপরেও বলছি, তুই একজন উকিলের সাথে দেখা কর। যে স্বামী তোর মনের কথা বুঝে না, বাসর রাতে গিয়ে বারান্দায় বসে থাকে, তার সাথে তোর কি এইভাবে সংসার হবে? তোর কি এইভাবে দিন যাবে? তার চাইতে দোস্ত এক কাজ কর, তাকে ডিভোর্স দিয়ে চলে আয়। আমি বললাম, তোর সাহস তো কম না। তুই আমার সংসার ভাঙার বুদ্ধি দিচ্ছিস? হিমাকে ধমক দিয়ে বললাম, তোর মতো বন্ধু থাকলে আমার আর শত্রুর প্রয়োজন হবে না। আমার এই রকম কথা শুনে আমার বান্ধবী হিমা বলল, সরি দোস্ত, আমি তোর সাথে ফান করলাম। রাগে আমার মাথা নষ্ট। আর তুই ফান করছিস? সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। এবার বল, তোর কিসের আইডিয়া লাগবে? আমি বললাম, হিমা, তুই আমাকে একটা পরামর্শ দে, কিভাবে আমার হাতের মুঠোয় আনা যায়। তুই আমাকে পারলে সেই আইডিয়া দে। তারপর আমার বান্ধবী হিমা হেসে দিয়ে বলল, হায়রে কপাল, সবাই ছেলে পটায়, আর তুই হাজব্যান্ড পটাবি? আমি বললাম, হিমা দেখ, বিয়ে তো ছেলে খেলা নয়। তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে। হিমা বলল, দোস্ত, তুই যা বলছস তা ঠিক। তাহলে শুন, একটা উপায় আছে তোর স্বামী তোর হাতের মুঠোয় আনার। আমি খুব আগ্রহ নিয়ে বললাম, দোস্ত তাড়াতাড়ি বল। তারপর হিমা আমাকে অনেক চমৎকার একটি টেকনিক দিল। তারপর আমিও আমার বান্ধবীর দেওয়া আইডিয়া অনুযায়ী কাজ করতে শুরু করলাম। সত্যি কথা বলতে, আমার বান্ধবীর দেওয়া আইডিয়াটা আমার স্বামীর এখানে ম্যাজিকের মতো কাজ করেছিল। বন্ধুরা, তা আমি আস্তে আস্তে বলছি, দয়া করে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন। আমার স্বামী সুজন সবার সামনে আমার সাথে স্বামীর মতোই আচরণ করে, কিন্তু আড়াল হলেই অচেনা মানুষের মতো আচরণ করে। আমার পুরো পরিবারের সাথে মিলেমিশে চলে। প্রতিদিন সকালে সুজনের ঘুম ভাঙার সাথে সাথেই আমি চা নিয়ে হাজির হই। চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে। না চাইতেও সুজন কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না। আমি কাশি দিয়ে সুজনের সেই দৃষ্টি ভাঙিয়ে দেয়া। একদিন আমি ইচ্ছে করেই সুজনের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছি। সুজন শার্ট পরতেছে। আমি আয়নার সামনে বসে সাজতেছি। সুজন বারবার সেই দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে। হঠাৎ খেয়াল করল শার্টের একটা বোতাম নেই। সুজন সুই সুতা খুঁজতে লাগল। আমি বললাম, কিছু লাগবে? তখন সে বলল, আমার সুই সুতা লাগবে। আমি বললাম, কেন? তারপর সে বলল, আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তাই আমি শার্টের বোতাম লাগানোর জন্য সুই সুতা খুঁজছি। তারপর আমি সুই সুতা বের করে শার্ট পরা অবস্থায় বোতাম লাগাতে লাগলাম। সুজন আমাকে বলল, শার্টটা খুলে দিলে ভালো হয় না? আমি বললাম, না সমস্যা নাই, শার্ট খুললে আপনার লেট হয়ে যাবে। সে বলল, একটু সাবধানে, লেগে গেলে তো আবার বিপদ।
আমি বললাম, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নয়তো লেগে যাবে। সুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বোতাম লাগিয়ে দিলাম। সুজন আমাকে এই প্রথম এত কাছ থেকে দেখল। আমি সুজনের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান, যা দেখে সুজন খুবই খুশি। তারপর সুজন মনে মনে ভাবল, মেয়েটার সাথে আমি এত রাফ ব্যবহার করি, তারপরেও একবারও কোনো অভিযোগ করেনি। কিছুদিন পর সুজনের বাবা আমি এবং আমার স্বামী সুজনকে কক্সবাজারে ঘুরতে পাঠালো। আমি ইচ্ছে করেই সুজনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সে বারবার আমাকে সরিয়ে দিচ্ছিল। যাক, এক পর্যায়ে আমরা কক্সবাজার এসে আমরা পৌঁছলাম। তারপর সুজন হোটেলে এসে 2টা রুম নিল, একটা আমার আর একটা তার জন্য। আমি তো রেগে মেগে আগুন, মুডটাই অফ হয়ে গেল। আমি রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে সুজন আমার কাছে আসলো। আমি বললাম, কি চাই? রাগী ভাব নিয়ে। তারপর সে আমায় বলল, আপনি কি রাগ করেছেন? আমি বললাম, কই না তো। রাগ কি? সুজন বুঝল যে আমি রাগ করেছি। তারপর সে আমায় বলল, ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব। আমি বললাম, যান না। আপনাকে ধরে রেখেছে কে? সে বলল, আমার একা যেতে ভালো লাগছে না। তারপর আমি বললাম, যদি আপনার একা যেতে ভালো না লাগে তাহলে রাস্তা থেকে কুকুর ছাগল ধরে সাথে নিয়ে যান। আমার স্বামী সুজন বলল, দেখো ঝুমুর, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি বললাম, আপনি বাড়াবাড়ির দেখছেন কি? তারপর আমার সাথে রেগে সুজন চলে এলো আর আমায় বলতে লাগলো, দেখো ঝুমুর, হোটেলে সিন ক্রিয়েট করা উচিত নয়। তারপর সুজন আমার এই রকম কথা শুনে মন খারাপ করে সমুদ্রের পাড়ে চলে গেল। আমিও তার পিছু পিছু যাইতে শুরু করলাম, কিন্তু তাকে বুঝতে দেই নাই। সে তখন সমুদ্র পাড়ে একা একা বসে রইল। একটু পর পিছনে ফিরে দেখে আমি তার পিছনে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে দেখে চমকে উঠল আর বলল, এ কি, তুমি এখানে? আমি বললাম, আপনি আসতে পারলে আমি পারবো না কেন? তারপর সে বলল, বাপরে কি ঝগড়াটে মেয়ে। আমি বললাম, কি বললেন? সে বলল, কিছু না। তারপর চুপচাপ আমি তার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি তাকে দেশা দিয়ে বললাম, এই যে মিস্টার ছ্যাঁকা খেয়েছেন কয়টা? সে বলল, জবি। আমি আবার বললাম, ছ্যাঁকা কয়টা খেয়েছেন? সে বলল, আমি কখনই প্রেমই করি নাই। তাহলে চেকা খাবো কই থেকে? আমি বললাম, আপনি নারী বিদ্বেষী নাকি? সে বলল, উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি বললাম, আপনার ব্যবহার দেখেই বোঝা যায় হয়তো ছ্যাঁকা খেয়েছেন, নয়তো নারী বিদ্বেষী। সে বলল, বুঝেছি, আপনাকে পাত্তা দেই না তো, তাই এসব বলছেন। যা সত্য তাই বললাম। তার মুখ থেকে এই কথা শুনে আমি রাগে বললাম, আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে। সে একটা অট্টহাসি দিল, যা দেখে আমার রাগ চরম সীমায় পৌঁছালো। স্বামী সুজনের পেটে একটা ঘুষি মেরে চলে এলাম। সুজন এমনটা আশা করেনি। যদিও ব্যথা পেয়েছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। শত হলেও পুরুষ তো। কিছুদিন পর আমরা কক্সবাজার থেকে ফিরে এলাম। কক্সবাজার থেকে ফিরে এসে চলে গেলাম আমার বান্ধবী হিমার কাছে। হিমা জানতে চাইল এখন কি অবস্থা। আমি বললাম, দুস্থ না রে, এখনো তার কোনো পরিবর্তন হয়নি। হিমা বলল, বলিস কি দুস্থ? এখনো কোনো পরিবর্তন হয় নাই। আমি বললাম, না। তারপর সে বলল, তাহলে একটা কাজ কর, আমার মনে হয় তাতে কাজ হয়ে যাবে। আমি বললাম, দোস্ত, কি কাজ? একটু তাড়াতাড়ি বল, আমার তো তোর সইছে না। কিভাবে আমি আমার স্বামীকে আমার অনুকূলে আনতে পারবো? কি করলে সে আমাকে পাগলের মতো ভালোবাসবে? প্লিজ দোস্ত, একটু তাড়াতাড়ি বল। তারপর হিমা আমাকে বলল, তোর কানটা একটু এদিকে আন। তারপর আমার কান তার মুখের কাছে নিয়ে ধরলে সে আমাকে কানাকানি করে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর তার বুদ্ধিতে আমি সেই কৌশল অ্যাপ্লাই করতে শুরু করলাম। প্রথম দিন খুব সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে গোসল করে একবারে পরিপাটি হয়ে এক্কেবারে পরীর মতো সেজে তার সামনে হাজির হলাম। সে ঘুম থেকে উঠেই আমাকে দেখল। আমার চুলগুলো খোলা ছিল। সে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার জন্য আমি চা নাস্তা নিয়ে গেলাম এবং তাকে দেখে একটা মুচকি হাসি দিলাম। চুলগুলো খুলে রাখলাম। গায়ে একটা দামি পারফিউম ব্যবহার করলাম, যার ঘ্রাণ খুব পাগল করা। এমনভাবে পোশাক পরলাম যাতে আমাকে খুব ভালোভাবে বোঝা যায়, খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। মোট কথা, এমনভাবে আমার নিজেকে উপস্থাপন করলাম যাতে সে দেখেই আমার প্রতি দুর্বল হয়ে যায়।
আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করলাম। মাঝে মধ্যে রোমান্টিক গান গাইতাম। সেই দিন রাতে সে অফিস থেকে বাসায় আসলো। বাসায় আসার পর আমি আবারও চুলগুলো খুলে একটা দামি পারফিউম ব্যবহার করলাম। খুব ভালো করে সাজলাম এবং তাকে আকর্ষণ করানোর চেষ্টা করলাম। সে আমার দিকে একবার চাইলা। চাওয়ার পর সে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলতে পারছিল না। আমি জানি হয়তো সে মনে মনে অনেক কিছুই ভাবছে। সেই দিন রাতে আমি একটা রোমান্টিক মুড নিয়ে খুব ভালো করে সেজেগুজে শুয়ে পড়লাম। কিন্তু রাত যখন একটা বাজে, তখন আমার কাছে মনে হলো কেউ আমার সাথে অন্যরকম কিছু করার চেষ্টা করছে। আমি অবাক হয়ে রইলাম আর ভাবলাম, এখানে তো আমি আর আমার স্বামী ছাড়া অন্য কেউ নেই। তাহলে কি সে আমার প্রতি দুর্বল হয়েছে? ভাবতে ভাবতে আমি শুয়ে রইলাম, কিন্তু আমি তাকে বুঝতে দেইনি। আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সে আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করল। আর আমি মনে মনে ভাবলাম পরিকল্পনা কাজে লেগেছে। সে যখন অন্যরকম আচরণ করাতে ব্যস্ত, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি বললাম, এ কি আপনি? সে তখন কোনো কথা বলে না। কোনো কথা না বলেই সে তার কাজ চালিয়ে যেতে লাগল। আমি আর তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ সে তো আমার স্বামী। যাই হোক, শেষ পর্যন্ত সে আমার অনুকূলে এসেছে। সেই জন্য আমি অনেক শুকরিয়া আদায় করলাম এবং সেই সাথে আমার বান্ধবী হিমাকেও অনেক ধন্যবাদ দিলাম, সে আমাকে এই সুন্দর বুদ্ধিটা দেওয়ার জন্য। এরপর থেকেই সে প্রতিদিনই আমার সাথে খুব ভালো করে, ভালো কিছু করে, যার কারণে আমি সত্যিকার অর্থেই খুশি। বন্ধুরা, এখন আমরা সুন্দর সুখী একটি দাম্পত্য জীবন পেয়েছি। এখন সে আমার সাথে খুব ভালো আচরণ করে, সবসময় আমার খেয়াল রাখে এবং আমার খোঁজ খবর রাখে। কিন্তু আমি সবচেয়ে খুশি হই সে যখন আমাকে অন্যরকমভাবে ভালোবাসে। সত্যি বলতে আমি তার ভালোবাসায় পরিপূর্ণ তৃপ্তি পাই। বর্তমানে আমরা একটি সুখী দম্পতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের স্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।